নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমা সৈয়দ, আর আজ আমার গ্রাউন্ড রিপোর্ট। প্রথমেই চোখ রাখবো বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশে এই মুহূর্তে একের পর এক ডেভেলপমেন্টস হচ্ছে এবং সেই ডেভেলপমেন্টসের কোথাও একটা ইঙ্গিত ভারতের কাছেও আসছে যে আগামী দিনে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কতটা মধুর হবে, নাকি পাকিস্তানের মতো বাংলাদেশের সঙ্গেও আমাদের সম্পর্কটা শত্রুতারই হবে। আমার সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন কর্নেল আর কে শ্রীবাস্তব। কর্নেল শ্রীবাস্তব, জয় হিন্দ, নমস্কার। কর্নেল শ্রীবাস্তবের সঙ্গে আজ বাংলাদেশ নিয়ে আমরা কথা বলবো এবং একই সঙ্গে আমরা আজকে সিরিয়ার দিকেও চোখ রাখবো, কারণ যা বাংলাদেশে হচ্ছে তা সিরিয়াতেও হচ্ছে। সিরিয়াতেও তখ্ত পালট হয়েছে, সরকার পড়ে গিয়েছে, সেখানেই বা এরকম কেন হচ্ছে, কেন একের পর এক ইসলামিক রাষ্ট্রে এখন এই তখ্ত পালট, সেদিকেও আমরা চোখ রাখবো। সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে ঢাকাকে বার্তা দিয়েছে উদ্বিগ্ন নয়াদিল্লি। দুই দেশের বিদেশ সচিব পর্যায়ে বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, এমনটাই আজকে জানিয়েছেন বিবেক মিশ্র। সংখ্যালঘুদের নিরাপত্তা, মন্দিরে হামলা নিয়েও কথা হয়েছে, এমনটাই আজকে জানানো হয়েছে। দেখুন। I emphasized that India desires a positive, constructive, and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past, and we continue to see in the future, this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious, and diplomatic properties. অর্থাৎ একাধিক জিনিসপত্র নিয়ে কথা তো হয়েছে, তেমনই বাংলাদেশে আজ পরিস্থিতি নিয়ে বিধানসভায় বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রীও। বিদেশ সচিব গিয়েছেন দ্রুত শান্তি ফিরুক বাংলাদেশে। যারা বাংলা, বিহার, উড়িষ্যা দখলের কথা বলছেন তারা ভালো থাকুন, আপনারা দখল করলে সে আমরা কি চুপ করে বসে ললিপপ খাবো? প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেখুন। বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব। আমি বলি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারণ নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। সমস্যা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই তিনি এই প্রথমবার যা বলেছেন, তারপর দেখলাম ভারতীয় জনতা পার্টির লোকজনও বলছে যে না, ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে। কিন্তু সমস্যা হচ্ছে, আমার কাছে কর্নেল শ্রীবাস্তব রয়েছে এই মুহূর্তে, যে পিপল ওরিয়েন্টেড কথা আজকে আমাদের বিদেশ সচিব বলছেন, কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছেন যে আমরা কি ললিপপ খাবো, কিন্তু তার থেকেও একটা বড় কোথাও সমস্যা রয়েছে কর্নেল শ্রীবাস্তব, এবং সেটা হলো পাকিস্তানের এত বছর ধরে ৭১-এর বদলা নেওয়ার যে মনোভাব, যে প্ল্যান, কোথাও দ্যাট ইজ ইন ওয়ার্ক। না হলে হঠাৎ করে এরা কোথা থেকে এত সাহস পাচ্ছে যে এরা বলছে আমি সরাসরি আপনাদের কলকাতা দখল করব, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করব, নর্থ ইস্ট দখল করব। দের ইজ আ প্রবলেম, অ্যান্ড প্রবাবলি আজকে বিদেশ সচিবের যে বিবৃতি আমরা পেয়েছি এটা সরকারি বিবৃতি, কিন্তু এখানে থেমে থাকলে হবে না, এর থেকে বেশি কিছু আমাদের করতে হবে। আপনি খুব ভালো প্রশ্নটা করেছেন। দেখুন, এটার মধ্যে আপনি দুটো জিনিস ইউজ করলেন, একটা পাকিস্তান অ্যাঙ্গেল আনলেন, অ্যান্ড দ্বিতীয় আমাদের ফরেন সেক্রেটারির কথাটা আপনি বললেন, রাইট না? বাংলাদেশের মধ্যে দুটো জিনিস হচ্ছে। এক, ওর মধ্যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট, যেটা ক্যান্টনমেন্ট থেকে বেরোলো, ঠিক, এটা ফ্রম 1975 to 1991, ওটা এখন ছড়িয়ে পড়েছে, এটা সারফেস নেই এখন চারো তরফ। আর সেকেন্ডলি প্রো পাকিস্তান সেন্টিমেন্ট যেটা আছে, ওটা আমাদের প্রফেসর ইউনুস যেটা একটা ওয়েল থট অফ স্ট্র্যাটেজি নিয়ে আসলেন, রাইট? আর এই যে ওনার থট অফ স্ট্র্যাটেজি আছে, এটা নভেম্বরে ইউএস ইলেকশনের পর যখন ফলাফল বেরোবো, যার মধ্যে ডেমোক্রেটসরা আর পাত্তা পেলো না, তবে থেকে ওনার একটা চেঞ্জ হলো। ওর আগে উনি পাকিস্তান এখানে আনেননি, তারপর থেকে ওটা শিপ আনতে আরম্ভ হলো, ওদের ভিসা দিতে আরম্ভ করলেন, সবাই জিনিসটা। দিস ইজ পয়েন্ট ওয়ান, অ্যান্ড ইট ইজ নাও তুঙ্গে, ইট ইজ নাও অন তুঙ্গে, অ্যান্ড দে ফিল কি ওদেরকে একটা কনসোলেট যদি করতে হয়, মানুষের মধ্যে একটা ন্যাশনালিজম যদি আমি সেন্টিমেন্ট যদি ভড়কিয়ে যদি করতে পারি, এই দুটো কাজে আসবে। কি ভাই, অ্যান্টি ইন্ডিয়া বিশেষ কর এন্টি হিন্দুজম, যেটা ওরা কমনাল অ্যাঙ্গেলে চলে গেছে পুরোপুরি। এবং শুধু তাই নয় কর্নেল শ্রীবাস্তব, আমি দেখাবো যে এই মুহূর্তে আমাদের ভারতের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, অর্থাৎ আমি মালদার কথা দেখাবো, আমি বনগাঁওয়ের জায়গায় দেখাবো। সন্দেহজনক ব্যক্তিকে দেখলেই পুলিশে খবর দিক, রেল পুলিশ,
এমনটাই এখন মাইকিং করা হচ্ছে। মালদা টাউন স্টেশনে মাইকিং করছে রেল পুলিশের আধিকারিকরা। অশান্ত ওপার বাংলা, সেই সুযোগে কোনো অনুপ্রবেশকারী বা জঙ্গিরা যাতে মালদা টাউন স্টেশনে ঢুকতে না পারে কিংবা ব্যবহার না করতে পারে তা নিয়ে রীতিমতো কড়াকড়ি চলছে। আমি সেই ছবি দেখাবো এই মুহূর্তে। মালদা টাউন স্টেশনে যে মাইকিং করা হচ্ছে রেল পুলিশের পক্ষ থেকে, শোনাবো মাইকিং। সূচনা দেন এবং 139-এ কল করুন। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, রেলে যাত্রার দৌরান যদি আপনাদের যে কোনো প্রবলেম হয়, আপনারা 13 হেল্পলাইন নম্বরে 139-এ কল করুন। আপনারা যাত্রার পথে যদি এমন কোনো সন্দিগ্ধ ব্যক্তি মনে হয় আপনারা সঙ্গে সঙ্গে স্থানীয় জিআরপি বা আরপিএফ আর নইলে 139 হেল্পলাইনে আপনারা সঙ্গে সঙ্গে তার सूचना दें। धन्यवाद। जैसे बांग्लादेश में थोड़ा अभी चल रहा है उधर, है ना, तो यहाँ पे चेकिंग करने के लिए बोला गया है। किसी भी संदेहास्पद आदमी जिस पे सस्पेक्ट हो उसको हम लोग चेक करते हैं, और जीआरपी के सहयोग से, जीआरपी भी रहता है तो हम लोग चेकिंग करते हैं उसके पास क्या है, उसका आई कार्ड वगैरह क्या है, आधार कार्ड वगैरह, इन चीज़ों से चेकिंग होता है। और अभी फ़िलहाल इसके लिए स्पेशल आदेश हैं। सभी गाड़ियों में भी हम लोग सस्पेक्टेड लोगों को चेकिंग करते हैं, स्टेशन आने वालों पे भी चेकिंग किया जाता है। অত্যন্ত ডিসইন্টারেস্টেড মনে হলো, কিন্তু ওটাই বক্তব্য ছিল। কাফি থকা হুয়া বাইট থা अफसर का, बट आई कैन अंडरस्टैंड व्हाट इज द सिचुएशन ऑफ द सिक्योरिटी फोर्सेस राइट नाउ, क्योंकि सर এত জায়গা থেকে এত সমস্যা হচ্ছে, কোথাও দেখতে হবে যাতে কোনো নাশকতার ছক না হয়, কোথাও দেখতে হবে আইইডি বম্বস এগুলো যেন না আনা হয়, আবার দেখতে হবে অনুপ্রবেশকারীরাও যাতে না আসে। তো এই মুহূর্তে আমরা যারা বাংলায় রয়েছি একটা থিন লাইনের উপর দিয়ে হাঁটছি, তাই নয় কি? দেখুন, আপনি খুব ভালো প্রশ্নটা করছেন। अगेन নাও ইউ সি হোয়াট হ্যাপেন, দ্যাট সিকিউরিটি অ্যাসেসমেন্ট যেটা দেওয়া হচ্ছে ধাপে ধাপে ওরা ডট কানেক্ট করছে আর একটা পিকচার ইমাজ হচ্ছে। আর এই পিকচার এমার্জেন্সি যখন হয় তাহলে একটা মাল্টিপল এজেন্সি সেন্টার যেটা ম্যাক আছে দিল্লিতে, যারা ইন্টেলিজেন্স ডিসিমিনেট করে, ওরা স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে বর্ডার এরিয়াতে প্রবলেমটা আরম্ভ হবে। দিস উইল দ্য ম্যাট্রিক্স, এসকেলেশন ম্যাট্রিক্সে প্রথম স্টেপ कि কি করে বর্ডার এরিয়াতে আপনার স্লিপার সেলগুলো অ্যাক্টিভেট হবে। আপনি দেখুন কি বললো, মাইকিং কেন হলো, মাইকিং ও বলছে ইন্সপেক্টর যে আমাকে বাইরে থেকে উপর থেকে বলা হলো তারপরে আমি মাইকিং করছি। উপর থেকে কারা বললো? দিল্লি থেকে। দিল্লি কেন বলবে? নট এজ এ প্রিকশনারি, নো মোর, উই আর নট মোর গিভিং প্রিকশনারি, যেরকম আগে 15 আগস্ট 26 জানুয়ারিতে হতো কি ভাই রেডি থাকো রেডি থাকো। আমরাই জিজ্ঞেস করতাম কোন দিক দিয়ে এনিমি আসছে, উপর থেকে নিচের দিকে বাই দিকে কি করে অ্যাটাক হবে। এখন দে আর ভেরি স্পেসিফিক, রেলওয়ে লাইন, কমিউনিকেশন লাইন উইল বি ডিস্টার্বড, will be targeted, রাইট? ওদের স্লিপার সেলগুলো টার্গেট করবে, একটা সন্ত্রাসের একটা পরিবেশ। একেবারে একেবারে এখানেই কর্নেল শ্রীবাস্তব আরও একটি জিনিস দেখাতে চাইবো, সেটা হচ্ছে মালদা থেকে এই মুহূর্তে আমরা যা পাচ্ছি, মালদা থেকে যে গ্রাউন্ড রিপোর্ট পাচ্ছি তা হলো এই মুহূর্তে অশান্ত ওপার বাংলা আর জেলমুক্ত বাংলাদেশের একাধিক জঙ্গি। একেবারে যদি আমি পয়েন্ট টু পয়েন্ট বলি, 174, দ্যাটস দ্য নাম্বার অফ টেররিস্ট হু আর আউট অন বেল। অস্থির পরিস্থিতিতে লুট হওয়ার প্রায় 1,500 আগ্নেয়াস্ত্র এখনো কোনো হদিশ পাওয়া যায়নি। অর্থাৎ এই যে অস্থিরতা চলেছিল তাতে 1,500 আগ্নেয়াস্ত্র হাপিস হয়ে গিয়েছিল, সেগুলো কোথায় গেল কেউ জানে না। এই পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ হতে পারে মালদায়। গোয়েন্দা দপ্তর সূত্র এমন খবরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে। মালদার 172 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত, তার মধ্যে প্রায় 32 কিলোমিটার এলাকায় তার কাটা নেই এবং 18 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ। আর এই সমস্ত সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করতে পারে, এই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে মালদা ভারত বাংলাদেশ সীমান্ত, হবিবপুর ব্লকের যাদবনগর, আইহো সহ একাধিক এলাকার মানুষদের। সীমান্ত এলাকার এই সমস্ত বাসিন্দাদের অভিযোগ তারা আতঙ্কে রয়েছে। আর এখান থেকে আমাদের প্রতিনিধি সরাসরি একটি প্রতিবেদন তুলে ধরেছে, দেখব। আতঙ্কের ছায়া মালদহের হবিপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে। সূর্য ডুবার আগেই বাড়িতে ঢুকে পড়ছেন এলাকার মানুষজন। কারণ এবং আতঙ্ক একটাই, ওপার বাংলা থেকে জঙ্গিরা প্রবেশ করবে না তো, এই আতঙ্কই এখন তাদের রাতের ঘুম উড়িয়েছে। মালদহের প্রায় 172 কিলোমিটার এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, তার মধ্যে 32 কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতার নেই। তার পাশাপাশি 18 কিলোমিটার এলাকা জুড়ে জলপথ রয়েছে, আর যার বেশিরভাগটাই হবিপুর ব্লকে।
ফলে স্বভাবতই এই জলপথ বা কাঁটাতারহীন এলাকা দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করতে পারে, আর সেই আতঙ্কেই আতঙ্কিত হবিপুরের বাসিন্দারা। ছোট্ট প্রশ্ন কর্নেল শ্রীবাস্তবকে। কর্নেল শ্রীবাস্তব, যা দেখছি আমরা, দেখুন এই কাঁটাতারের সমস্যা তো আজকের নয়, পোরাস বর্ডারের সমস্যা দীর্ঘদিনের। কিন্তু এই মুহূর্তে যেখানে একদিকে কট্টরপন্থীরা তারা ভারতকে বারবার চ্যালেঞ্জ করছে, ভারতের সঙ্গে বাংলাদেশের বর্ডার এত বছর আমরা জানতাম না যে এরকম কোনো সম্পর্ক হতে পারে, এখন সম্পর্ক বিগড়েছে, সম্পর্ক তিক্ততার জায়গায়। মালদার লোকজন তারা আতঙ্কিত, মুর্শিদাবাদের লোকজন আতঙ্কিত, আতঙ্কের মধ্যে রয়েছেন একাধিক জেলার লোকজন, ভারতবাসী তারা আতঙ্কিত। কি হবে, কি করা যায়, আর সরকারকে সামরিকভাবে কি কি পদক্ষেপ নিতে হবে? দেখুন, এটা তিনটে জিনিস আছে। আপনি একটা কথা বললেন যে ওরা আতঙ্কিত আছে, আমরা বলছি এটা ফেলিওর অফ সিকিউরিটি ফোর্স অ্যান্ড দ্য পুলিশ, স্টেট পুলিশ। কেন যে একটা ববি পুলিশ কনসেপ্ট ছিল, বিট কনস্টেবল, আপনার যুগে নয় আমাদের যুগে ছিল, যেটা বিট কনস্টেবল প্রত্যেকটা গ্রামে যেত, ও সবাইকে চিনত কে গ্রামে কত লোক আছে কি আছে। বিট কনস্টেবল নামই ছিল, এটা ব্রিটিশ কনসেপ্ট ছিল, রাইট? ওখান থেকে তো আমরা আসলাম। দু রকমের পুলিশ ছিল, ববি পুলিশ অ্যান্ড রাইট কন্ট্রোল। যতগুলো ব্রিটিশ ছিলেন, যতগুলো থানা ওদের সব ছিল রাইট কন্ট্রোল, ওরা নিজের ববি পুলিশ করেছিল। তো বিট কনস্টেবলের কনসেপ্টটা শেষ হয়ে গেছে। আমাদের বিএসএফ হোক বা আমাদের পুলিশ হোক, ওদের মানুষের সঙ্গে রিলেশনটা নেই। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, এটা কারা করবে? উইল ইট বি, আমরা বলি লোন উলফ, না এটা অর্গানাইজড? অর্গানাইজডটা ধরা পড়ে যায়, বিকজ ওদের জন্য একটা ট্রেনিং বেস আছে, ওদের লোক আছে, ওদের হাতিয়ার দেওয়া হবে, ওখান থেকে ইনফিল্ট্রেট করবে, গাইডস আছে, স্লিপার সেল আছে, অনেকগুলো কমপ্লেক্স চেন। আর এখানে কারণ শ্রীবাস্তব, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি তা হলো জেএমবি কিংবা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, এই জেএমবির স্লিপার সেল তারা রীতিমতো অ্যাক্টিভ হয়েছে এবং বেসিক্যালি তারা নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদা এই তিনটে জেলায় অত্যন্ত অ্যাক্টিভ হয়েছে। এবং এই রিপোর্ট সরাসরি আমাদের কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়েছে। কর্নেল শ্রীবাস্তব, দেখুন, আমি জেএমবির এক দুজনের যখন ওরা ধরা পড়েছিল আমি কথাও বলেছি। আর পশ্চিমবঙ্গ ছাড়া কোনো জায়গায় আমরা অগ্নাস্ত্র পাইনি। ওরা মানে দেওয়ার হাইডিং, বিকজ ওরা যে বাংলাদেশের পুলিশ থেকে ওরা এখানে লুকিয়েছিল। আনডাউটেডলি দেওয়া বাংলাদেশি লোক, ওদের একটা আছে। ওদের দেখুন, একটা জঙ্গি হওয়ার দুটো কারণ আছে। মোটিভেশন হ্যাজ গট টু পারপাস, ওয়ান টোটালি আইডিওলজিক্যাল অ্যান্ড সেকেন্ড ইজ দ্য মানি, রাইট? এখানে দুটোই হতে পারে। তো জেএমবি যে কথা আপনি যে বলছেন আমাদের কাছে, আমরা যা লোক সঙ্গে কথা বললাম, ওরা দে ওয়ার অল ক্রিমিনালস, দে টার্ন টু দ্য আইডিওলজি টু হাইড দেয়ার আইডেন্টিটি অ্যান্ড ওরা এসেছিল আমাদের কাছে ভয়ের জন্যে। তো ওরা আছে, অনেক লোক আছে এখানেই। কলকাতার মধ্যে আপনি জানবেন শেখ মুজিবুর রহমান, যিনি হত্যা করেছিলেন একটা আর্মি অফিসার, অনেক দিন ধরে এখানে আইডেন্টিটি চেঞ্জ করে উনি একটা স্কুলে পড়াতেন, বিয়েও করেছেন, পরে ধরা পড়লেন আর ওনাকে নিয়ে যাওয়া গেল হলো আপনার 2022-এ বাংলাদেশে টু প্রসিকিউট হিম অন দ্যাট কেস। তো এরকম কথা হতে পারে, এর মধ্যে কোনো এনি, বিকজ আমাদের দু থেকেই তো রুটি বেটির সম্বন্ধ আছে। মোহাম্মদ ইউনূসের ওয়াইফ বর্ধমান থেকে আছেন, খালেদা জি আজকে করছেন, তো ওনা থেকে করা হচ্ছে, উনি তো নর্থ বেঙ্গলের মেয়ে। ওরকম আমি তো দুটো শুধু বলছি আপনাকে, প্রত্যেকটা বাড়িতে দেখবেন আমাদের দুদিকেই রিলেশনশিপ আছে, ইররেসপেক্টিভ অফ রিলিজন, রাইট? ইররেসপেক্টিভ অফ ধর্ম, ইররেসপেক্টিভ জাতি, এদিকের ওদিকে, ওদিকের এইদিকে রিলেশনশিপ আছে, এটা আমরা ডিনাই করতে পারছি না। নাও from there to find out that is কি কোন জঙ্গি আছে কি আছে, it is finding a needle in the haystack. That is point one. Now দ্বিতীয় আপনার কথাটা আমি জবাব দিতে পারিনি, এটা আমি বলতে চাইছি। আমাদের ফরেন সেক্রেটারি আজকে যে মিটিং আপনি ঢাকায় দেখালেন, it is a very powerful message. এটা অনেকগুলো লুকিয়ে দিচ্ছে, অনেকগুলো জিনিস লুকিয়ে আছে। আপনারা শুধু একটা বাইট দেখালেন, ওর মধ্যে থেকে কোনো মেসেজ আসছে না। উনি কি করেছেন জানেন? এটা স্পিয়ার হেড উনি করলেন। দ্য বাইল্যাটারাল রিলেশনের ডিপ্লোম্যাটিক যেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেটা রিলেশন আছে, অ্যাজ এ হেড উনি গেছেন, উনি সব কিছু লুকিয়ে দিলেন। আর উনি পিপল সেন্ট্রিক কথা বললেন, আর উনি ওই করলেন যেটা আমাদের ডোমেস্টিক পলিটিক্স যেটা আছে ওটা এক্সটেন্ড করলেন ওখানে গিয়ে। আর ওখানে গিয়ে মেসেজ দিচ্ছেন কি না, তুমি যদি সংখ্যালঘুর উপরে যদি তুমি অত্যাচার করো, আমরা এটা সহ্য করবো না। বাংলাদেশ বাস্তব এই মুহূর্তে বাংলাদেশ যেখানে রয়েছে, যদি আমরা একবার বাংলাদেশের হিস্ট্রির দিকে দেখি, এই পাকিস্তান প্রেম বাংলাদেশের কিংবা এই চাইনা প্রেম বাংলাদেশের নতুন নয়। 1971 পর থেকে যদি সাউথ ইস্ট এশিয়াতে কোনো স্টেবল ডেমোক্রেসি থাকে সেটা ভারতবর্ষ, কারেক্ট? যেখানে ডেমোক্রেসি 100 বছর না হলেও অত্যন্ত ভালোভাবে চলছে। এবং শুধু তাই নয়, ডেমোক্রেসি এতটাই সুন্দর যে আমাদের এখানে প্রতিটা নির্বাচন অবাধ ও সুস্থভাবে হয়। একবারে শুধু যদি আমরা 75-এর এমার্জেন্সির কথা ধরি, তাহলে ওই কয়েকটা মাস এক্সেপশন।
কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান, শ্রীলঙ্কা সর্বত্র কর্নেল শ্রীবাস্তব ডেমোক্রেসি ওখানে আর নেই। এবং যে নাম্বার অফ মিলিটারি কু হয়েছে, অভ্যুত্থান হয়েছে, আনগণিত অভ্যুত্থান। আমি একবার চট করে আমাদের দর্শকদের আজকে একটু 1971 থেকে 2024 বাংলাদেশের এই যাত্রাপথটা দেখাবো। 1971 সালের মার্চ মাসে শেখ মুজিবের নেতৃত্বে তৎকালীন পূর্ব পাকিস্তানে মোটামুটি অহিংস গণ আন্দোলন গড়ে উঠেছিল। পাকিস্তানি সামরিক আইন কর্তৃপক্ষের বিরুদ্ধে এই আন্দোলন গড়ে ওঠে। কারণ মুজিবের আওয়ামী লীগ 1970-এর নির্বাচনে পাকিস্তান সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও তাকে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করতে অনিচ্ছুক ছিলেন পশ্চিম পাকিস্তানের মিলিটারি ও রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, বেসিক্যালি জেনারেল ইয়াহিয়া খান। ঠিক বললাম তো? এরপরেই পাকিস্তানের সামরিক প্রশাসন অর্থাৎ মিলিটারি রুল 1971-এর 26শে মার্চ শুরু করে দেয় অপারেশন সার্চলাইট। আওয়ামী সমর্থক নির্বিশেষে সন্দেহভাজনদের বাড়ি বাড়ি চড়াও হয়, পুরুষদের গণহত্যা এবং নারীদের ধর্ষণ ও হত্যা করা হয়। মুজিবকে গ্রেপ্তার করে সেনারা নিয়ে যায় পাকিস্তানে। ওদিকে পূর্ব পাকিস্তানে এই হত্যালীলা চলতে থাকে 9 মাস। সেই সঙ্গে শুরু হয় এক ঐতিহাসিক সশস্ত্র প্রতিরোধ যা মুক্তিযুদ্ধ নামে পরিচিত। এদিকে 1 কোটিরও অধিক নিরাশ্রয় ও বিপন্ন মানুষ তখন সীমান্ত পেরিয়ে ভারতে আসছে শরণার্থী হিসেবে। এই পাকিস্তানের এই অভ্যন্তরীণ গন্ডগোল ভারতকে জড়িয়ে পড়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের কাছে। 3রা ডিসেম্বর 1971 থেকে 14 দিনের ভারত পাকিস্তান যুদ্ধ আরম্ভ হয়, যার পরিণতি 93,000 সেনা সমেত 16ই ডিসেম্বর পূর্ব পাকিস্তানে পাক সেনাপ্রধান AK নিয়াজির আত্মসমর্পণ। এরপর মুজিবের মুক্তি এবং 1972 সালে তার প্রধানমন্ত্রীত্বে বাংলাদেশের সরকার গঠন। এটা হচ্ছে ছোট্ট করে হিস্ট্রি 1971-এর আগে অবধি। আমার সহকর্মীদের বলবো যে নিশ্চয়ই আমাদের কাছে সেই ছবি আছে, 71-এর ছবি আছে, সেই ছবিগুলো একবার দেখানোর, সারেন্ডারের ছবি এবং বাকি মুক্তিযুদ্ধের ছবি, সেই ছবিগুলো দেখানো। আমাদের দর্শকদের একটু স্মৃতিগুলো আবার ঝালিয়ে নেওয়া দরকার এবং বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশের নাগরিকদের ঝালিয়ে নেওয়া দরকার। এখানে আমি একবার কর্নেল শ্রীবাস্তব আপনার কাছে আসবো, ঠিকঠাক ছবি দেখান। আপনার কাছে আসবো কর্নেল শ্রীবাস্তব। তাহলে 1971 সালের আগে যা হয়েছিল সেই ইতিহাস এখন বাংলাদেশ ভুলে গেছে। অপারেশন সার্চলাইট কারা করেছিল, জেনারেল ইয়াহিয়া সেই সময় কি করেছিলেন, কিভাবে নারীদের ধর্ষণ হত্যা করা হয়েছিল, পুরুষদের গণহত্যা করা হয়েছিল, এই বাংলাদেশ সেই অত্যাচারের কথা ভুলে গেছে। না হলে কেন বারবার ভারতকে চেতাবনী, ভারতকে এরকম হুঙ্কার দেওয়া হচ্ছে? আপনি খুব ভালো প্রশ্নটা করেছেন। দেখুন, আজকে আমি বলে দিচ্ছি, আমি স্যালুট করছি বাংলাদেশের ভাই বোনদের, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আর আমাদের ফৌজের। 3,000 লোক আমরা হারিয়েছি, ওখানে বলিদান দিয়েছি, ওই মাটিতে আমাদের রক্ত মিশে আছে আমাদের বাংলাদেশের ভাই বোনদের সঙ্গে। নাও আজকে বিএনপি একটা কি অ্যান্টি ইন্ডিয়া প্রোগ্রাম বেরোচ্ছে, তাহলে উনি কি বলবেন? মেজর জিয়াউর রহমান 27শে মার্চ, আপনি যে 26 মার্চে অপারেশন সার্চলাইট বললেন, 27শে মার্চ চিটগাঁওতে উনি 3rd ইস্টার্ন ব্যাটালিয়ন রেজিমেন্টকে থেকে নিয়ে গিয়ে একটা বিদ্রোহ করলেন, বলেন ফ্রম টুডে অনওয়ার্ডস বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, আই এম দ্য প্রেসিডেন্ট। পরে উনি অ্যামেন্ড করলেন যে আমি প্রেসিডেন্ট নয়, কিন্তু আমি করছি। কত লোক, কত হাজার লোক ওখানে প্রাণ হারালো, অ্যান্ড কত সাকসেসফুল অপারেশন আমাদের 6 থেকে এই আমাদের যে অপারেশনটা আরম্ভ হলো ইস্ট পাকিস্তানে, ওর মধ্যে এই যে মুক্তিযোদ্ধা যারা আছেন, পরে বাংলাদেশ আর্মি যেটা আমরাকে বলি, ওদের তো যোগদান এত জবরদস্ত আছে, আপনি কি করে মুছে দেবেন ওদের? দেখুন, আর 1 সপ্তাহ পর কর্নেল শ্রীবাস্তব বিজয় দিবস 16 ডিসেম্বর। ইয়েস, সেই বিজয় দিবসের দিন বাংলাদেশ আমাদের সঙ্গে খুশি উদযাপন করবে, নাকি বাংলাদেশ তৈরি হবে ভারত যাতে আরেকটা বিজয় দিবস আগামী দিনে উপলব্ধি করতে পারে, তার জন্য সেটা বাংলাদেশকে ভাবতে হবে। কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে কর্নেল শ্রীবাস্তব এটা মনে রাখা দরকার যে ইস্টার্ন কমান্ডের অর্ধেক সেনা বলো যদি এই মুহূর্তে বাংলাদেশকে হামলা করে, করবো না আমরা যুদ্ধপরায়ণ দেশ নই, আমরা ফার্স্ট অ্যাটাকে বিশ্বাস করি না। তবে বাই চান্স যদি এরকম উস্কানি থাকে, যদি চেষ্টা করে ভারতকে সমস্যা করা, এই সেই ছবি জেনারেল AK নিয়াজি, আমি আরেকবার দেখাতে বলবো এই কালার ছবিটা, জেনারেল AK নিয়াজি একদিকে এবং জগজিৎ সিং অরোরা, JS অরোরা, লেফটেন্যান্ট জেনারেল JS অরোরা তিনি আরেকদিকে। এই সেই ছবি, এই সেই আত্মসমর্পণের ছবি। বাংলাদেশকে এই ছবিটা দেখে মনে রাখা উচিত যে এভাবে বাংলাদেশের পিতৃদেব অর্থাৎ ভারতবর্ষ, বাংলাদেশের বাবারা এভাবেই বাংলাদেশকে জন্ম দিয়েছিল, কিন্তু সেটা এই মুহূর্তে বাংলাদেশ ভুলে যাচ্ছে। ওই যে পাকিস্তানের জেনারেল AK নিয়াজি
মাথা নিচু করে, মাথা হেঁট করে সারেন্ডার করছেন, উল্টো দিকে বসে রয়েছেন মেজর জেনারেল জে এস অরোরা, অ্যান্ড দিস ম্যান ইজ দি আর্কিটেক্ট অফ দ্য ভিক্টরি। সেই সময় জেনারেল স্যাম মানেকশ, পরবর্তীকালে ইন্ডিয়াজ অনলি অ্যান্ড ফার্স্ট ফিল্ড মার্শাল SFHMJ মানেকশ, এই এক ভদ্রলোক যিনি 71-এ আমাদের যুদ্ধ জিতিয়েছিলেন। আরেকটু হিস্ট্রিতে ফেরি। 10ই জানুয়ারি 1972 তার মুক্তির পর শেখ মুজিবুর রহমান সংক্ষিপ্তভাবে অস্থায়ী রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন এবং পরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সরকারের সকল অঙ্গ ও সিদ্ধান্ত গ্রহণের প্রধান হন শেখ মুজিবুর রহমান। 1970 সালে নির্বাচিত রাজনীতিবিদরা নতুন রাষ্ট্রের অস্থায়ী সংসদ গঠন করেন। মুক্তিবাহিনী এবং অন্যান্য যে মিলিশিয়ারা ছিল তারা একত্রিত হয় এবং একটি নতুন বাংলাদেশি সেনাবাহিনী বা বাংলাদেশি আর্মড ফোর্সেস গঠন করা হয়। ভারত এই বাহিনীকে 17ই মার্চ 1971 নিয়ন্ত্রণ হস্তান্তর করে, অর্থাৎ কমান্ড সঁপে দেয় এবং ভারত বেরিয়ে আসে বাংলাদেশ থেকে। মুজিব ইন্দিরা গান্ধীর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলেন, ভারতের মধ্যস্থতার সিদ্ধান্তের প্রশংসা করেন এবং ভারতের প্রতি প্রশংসা ও বন্ধুত্বের কথা জানান। আনুমানিক 10 মিলিয়ন শরণার্থীদের পুনর্বাসনের জন্য বড় প্রচেষ্টা শুরু করা হয়েছিল। অর্থনীতি পুনরুদ্ধার করতে শুরু করে এবং দুর্ভিক্ষ প্রতিরোধ করা হয়। তবে 1972 সালে সংবিধান ঘোষণা করা হয় এবং নির্বাচিত অনুষ্ঠান প্রথম শুরু করা হয়, অর্থাৎ কনস্টিটিউশন অ্যাডপ্ট করে বাংলাদেশ। মুজিব এবং তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সাথে ক্ষমতায় আসে এই 72 সালে। 25শে জানুয়ারি 1975 মুজিব জরুরি অবস্থার ঘোষণা করেন এবং তার রাজনৈতিক সমর্থকরা সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একটি সাংবিধানিক সংশোধনকে অনুমোদন দেয়। মুজিব রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন। তার রাজনৈতিক সমর্থকরা একত্রিত হয়ে বাকশাল নামে একটি দল গঠন করে। এটাই তখন বাংলাদেশের একমাত্র বৈধ রাজনৈতিক দল, বাকি সব দল অবৈধ করে দেওয়া হয়েছিল। তবে সেই বাকশালও বেশি দিন টেকেনি। কর্নেল শ্রীবাস্তব, বাকশালই ছিল কর্নেল মুজিবুর রহমানের একেবারে লাস্ট নেল ইন দ্য কফিন। এই বাকশাল ছিল, অনেকগুলো কথা ছিল, ওর মধ্যে সব থেকে বড় ছিল মেজর ফারুক। একটা ইনসিডেন্ট হয়েছিল যের মধ্যে উনি নিজের বউর সঙ্গে কোনো জায়গায় যাচ্ছিলেন, একটা ইনসিডেন্ট হলো আর ওনাকে আর্মি থেকে সাসপেন্ড করে দেওয়া হলো। এই মেজর ফারুক, তারপরে যতগুলো আরও লোক ছিল, দেখুন বাংলাদেশ আর্মি মনোলিথিক আর্মি ছিল না, ওর মধ্যে ছিল যারা যাতে মুক্তিযোদ্ধায় সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, ওর মধ্যে সিভিলিয়ান ছিল, ওর মধ্যে বাঘা সিদ্দিকির লোক ছিল, ওর মধ্যে যারা ডিফেক্ট করেছিল ওরা ছিল, আর পরে যারা ওয়েস্ট পাকিস্তানে ছিলেন যারা, ওরা ইস্ট পাকিস্তানে তারপরে এসে বলছে আমি ব্রিগেডিয়ার, আমি কর্নেল, আমি ও যারা ছিল না ওরা, একটা মিক্স অফ বাংলাদেশে একটা ছিল। আর জাস্ট ওদের কান্ট্রি একটা লিবারেট হয়েছিল, তার সবাই যে নিজেকে এত চার্জ আপ ছিল, সবাই ভাবতো যে আই এম দ্য ন্যাশনালিস্ট, দে ওয়্যার ন্যাশনালিস্ট আনডাউটেডলি, দে আর উইলিং টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ। এই ন্যাশনালিস্টরাই কয়েকদিন পর 1975 সালের 15ই আগস্ট কি করেছিল জানেন? একদল জুনিয়র সেনা অফিসার ট্যাঙ্ক নিয়ে রাষ্ট্রপতির বাসভবন আক্রমণ করেন। মুজিব তার পরিবার এবং ব্যক্তিগত কর্মীদের হত্যা করে। দিস ওয়াজ দ্য মার্ডার অফ মুজিবুর রহমান। শুধুমাত্র তার 2 মেয়ে শেখ হাসিনা ও ওয়াজেদ এবং শেখ রাহানা তারা প্রাণে বাঁচেন। তাদের বাংলাদেশে ফিরতে নিষেধ করা হয়। কানাঘুষো শোনা যায় অভ্যুত্থানের পেছনে হাত ছিল আওয়ামী লীগের অসন্তুষ্ট নেতা ও সামরিক অফিসারদের। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর হাত ছিল এই প্ররোচনায়, এমন অভিযোগও ওঠে। এবং এখান থেকেই বাংলাদেশের ইতিহাস এবং সেই ইতিহাসের অশান্তি শুরু। কারণ মুজিবের মৃত্যু বাংলাদেশকে বহু বছরের রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিমজ্জিত করে। 75-এর অভ্যুত্থান কিংবা কু নেতাদের উৎখাত করা হয় এবং পাল্টা অভ্যুত্থান এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের একটি সিরিজ বাংলাদেশকে পঙ্গু করে দেয়। 1977 সালে সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান তার নিয়ন্ত্রণে আবার একটি অভ্যুত্থান হয় বাংলাদেশে, সেকেন্ড কু। 1978 সালে নিজেকে রাষ্ট্রপতির ঘোষণা করেন জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান খালেদা জিয়ার এক্স হাজবেন্ড, অর্থাৎ লেট হাজবেন্ড, কর্নেল RK শ্রীবাস্তব। দেখুন শ্রীবাস্তব, মিলিটারি কু। পাকিস্তান চিরকাল এই মিলিটারি কুতে বিশ্বাস করে এসছে। পাকিস্তানে আমরা দেখেছি জেনারেল ইয়াহিয়া খান, জেনারেল পারভেজ মুশারফ, এরা আর্মি কন্ট্রোলস দ্য পপুলেশন। বাংলাদেশে সেটা ছিল না। বাংলাদেশে আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতায় আসে, তারপর আওয়ামী লীগ হ্যাড আ ডিফারেন্ট আইডিয়া অফ বাংলাদেশ। কিন্তু জেনারেল জিয়াউর রহমান তার আগে একের পর এক যে কুজ হলো,
যে অভ্যুত্থান হলো তাতে কোথাও পাকিস্তানের ধাঁচকেই ধার করলো বাংলাদেশ, তাই তো? অ্যাবসলিউটলি। আর তারপর আমেরিকার হাত, আপনি যে 1977 এসে গেছেন, আপনি ওর কাছাকাছি না 78 এসে গেছেন। আমি আপনাকে বলে দিই 1974-এ রিচার্ড নিক্সন অ্যান্ড হেনরি কিসিঞ্জার এরা চায়না গেছিল। কি করে গেছিল? আহিয়া খান এটা ফ্যাসিলিটেট করেছিলেন। আহিয়া খান বলেছিলেন যে আমি মাওর সঙ্গে কথা বলবো, বিকজ ও সময় আমেরিকা যেটা ছিল এটা ফর ইজি ল্যান্ড, চিপ লেবারার। ওর সময় চায়না যেটা ছিল আইসোলেটেড ছিল, আর এটা কমিউনিস্ট, মানে আমেরিকা যেটা ছিল অলওয়েজ চায়নাকে ডিসিস্ট করতো। ওরা চায়নাকে কোনোদিন রেকগনাইজ করেনি। আর এই চায়নাকে ওরা এই 1974 ভিজিটের পর ওরা চায়নাকে পিআরসি যেটা আমরা বলি ওকে রেকগনাইজ করলো ইউএনএ। আর আরওসি যেটা আজকে তাইওয়ান আছে ওখান থেকে উঠে পুরো কন্ট্রোলটা আপনার চলে গেল বিজিং, অ্যান্ড এখন চলে গেল, রাইট? তো এই টাইমে আমেরিকা প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল। আর এই যে আর্মি অফিসার যেটা যে ছিলেন আমাদের জিয়াউর রহমান, হি বিহাইন্ড দ্য ব্যাক, হি প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল, নাম্বার 1। নাম্বার 2, এখানে একটা ইন্ডিয়া মিস্টেক করলো এই 1975 ডিসেম্বরে। যতগুলো এরা তো নতুন আর্মি ছিল, ওদের অনেকগুলো আমরা ট্রেনিং করছিলাম। যা আমরা অলরেডি কি নাম ওরা ট্রেনিং পেয়েছিল, মুক্তি বাহিনী নিজে একটা ট্রেনিং অর্গানাইজ করেছিল, যারা লড়েছিল সাকসেসফুলি লড়েছিল। ওর মধ্যে অনেকগুলো যোদ্ধা ছিলেন ওদের। তো এরা একটা ভুল কি করলাম আমরা, ওদের যে অফিসার, ওদের যে ম্যানগুলো আমরা ট্রেনিং দিচ্ছিলাম, একটা সুস্থভাবে ওদের সংগঠন বানাবার চেষ্টা করছিলাম। এই যে মুহূর্তে কু হলো, যে মুহূর্তে জেনারেল জিয়াউর রহমান আসলেন, ইন্দিরা গান্ধী বললেন গেট আউট, রাইট। এবং 1981 সালে মে মাসে চট্টগ্রামে সামরিক বাহিনীর কিছু অফিসাররা এই জিয়াকে হত্যা করে। যে জেনারেল জিয়াউর রহমান এতদিনে অভ্যুত্থানের মাধ্যমে নিজে ক্ষমতা নিলেন, 1981 সালের মে মাসে চট্টগ্রামে সামরিক বাহিনীর কিছু অফিসাররা এই জিয়াউর রহমানকে হত্যা করে। তবে এবার আর অভ্যুত্থানের প্রচেষ্টা সেই শহরের বাইরে ছড়িয়ে পড়েনি। প্রধান ষড়যন্ত্রকারীদের হয় গ্রেফতার করা হয়েছিল বা হত্যা করা হয়েছিল। সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সত্তার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি নতুন করে আবার জাতির ন্যাশনাল এমার্জেন্সি কিংবা জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন এবং 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ডাকও দেন। সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেন মুহাম্মদ এরশাদ 24 মার্চ 1982 সালে আবার রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন এবং এটাই ছিল বাংলাদেশের লংগেস্ট মিলিটারি রান অ্যাডমিনিস্ট্রেশন, প্রায় 10 বছর। এরশাদ বাংলাদেশের জনতাকে বোঝান তাদের জাতি গুরুতর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্যে ছিল, তাই তারা ক্ষমতায় আসা জরুরি। এরপর 1982 থেকে 1990 সাল পর্যন্ত চলে এরশাদের একনায়কতন্ত্র। প্রথম বাংলাদেশ আমরা দেখলাম কর্নেল শ্রীবাস্তব একনায়কতন্ত্রের দিকে এগোলো, অর্থাৎ ডিকটেটরশিপের দিকে এগোলো। যদিও তারপর থেকে কখনোই আর নির্বাচিত সরকার বাংলাদেশে এসছে বলে খাতায় কলমে এসছে, আক্ষরিকভাবে আসেন। জিয়াউর রহমানও ইলেকশন কন্ডাক্ট করালেন, এরশাদও করালেন। কিন্তু একটা কথা আমি বলে দিই, জেনারেল জিয়াউর রহমান ওয়াজ ভেরি রুথলেস। 2000 লোক, 2000 আর্মি পার্সোনাল, এয়ারফোর্স, নেভি অ্যান্ড আর্মি ইনক্লুডেড, ওদের উপরে যদি সাসপিশন হতো কি এরা আবার কু করবে, কাউন্টার কু করবে, ওকে মেরে দেওয়া হতো, ওরা গায়েব হয়ে যেত। যে আয়নাঘর আমরা এখন কথা শুনছি ঢাকা ক্যান্টনমেন্ট এতে, ও সময় ছিল আয়নাঘর। আর ওটা মেনলি মানে ওখানকার যারা এয়ারফোর্স, নেভি এটা ছিল ওদেরকে ধরে ধরে আনা হতো আর ওদেরকে মেরে দেওয়া হতো। তো জেনারেল জিয়াউর রহমানের যেটা আপনার ছিল, আপনার রুল ছিল, যেটা ফ্রম 75 to 81, ইট ওয়াজ ভেরি রুথলেস। আর টিল 1990, এটা তো আপনি জানেন, এটা মানে 15 ইয়ার্স এটা এন্টায়ার পলিটিক্স অফ বাংলাদেশ যেটা ছিল ক্যান্টনমেন্ট কন্ট্রোল। তার মানে ক্যান্টনমেন্ট থেকে ডিক্টার যেত, এসপি করতো, ডিসিকে বলা হতো, জার্নালিস্টকে বলা হতো, ইন্ডাস্ট্রিজকে বলা হতো কি তুমি এই করবে, আজকে এই হবে, এজ পার দ্য মিলিটারি থিং, মেটিকুলাসলি প্ল্যান্ড ওটা জিনিসগুলো লেআউট করা হতো। বাট মানুষগুলো আস্তে আস্তে সরে গেলেন। বাট এই দুজনের আরও একটা কন্ট্রিবিউশন আছে, ওরা অ্যামেন্ডমেন্ট করলেন, ওরা এই দুজনই বারবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, বিকজ ওয়ান অ্যামেন্ডমেন্ট ওয়াজ ব্রট কি এই যে আমরা আগে ওনার চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়ে এসেছিলেন, তো এই যে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়ে আমি এসেছি, ইট ইজ জাস্টিফাইড, আই উইল নট বি প্রসিকিউটেড, দ্যাট ইজ পয়েন্ট 1। সেকেন্ড, জিয়াউর রহমান কি করলেন, উনি এলিমেন্টস অফ ইসলাম হি হ্যাজ ব্রট টু দ্য আর্মি, and this was happening in the Pakistan also under the his namesake Ziaul Haq। যে এই মুহূর্তে জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি এই মুহূর্তে চিফ অফ বাংলাদেশ আর্মি, তিনি কিন্তু টোটালি এই র্যাডিক্যালাইজেশন কিংবা ইসলামাইজেশন অফ বাংলাদেশ আর্মির বিরুদ্ধে। কিন্তু জামাত চাইছে এখন বাংলাদেশ আর্মিকে ইসলামাইজ করা হোক। নো 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 নো,
আপনি যদি হতে পারে আপনি যা বলছেন বিলকুল ঠিক আছে। আমি 3-4 দিন আগে ওয়াকুর জামান একটা আর্মি ফাংশনের কথা বলছেন, হি ফলোড অল দ্য রিচুয়ালস অ্যান্ড দের ইজ নাথিং রং। হোয়াট ইজ রং ইন দ্যাট? দের ইজ নাথিং রং ইন দ্যাট। এর মধ্যে আমরাও যদি যুদ্ধে যাই বা আমরা যদি কোনো কাজ করে যাদের যা ফেথ আছে ওই ফেথের যেটা গড আছে ওটা আমরা ইনভোক করি, এর মধ্যে কোনো প্রবলেম নেই। রেডিক্যালাইজেশন ইজ নট দেয়ার ইন বাংলাদেশ আর্মি। ইউ উইল বি সারপ্রাইজড, দে আর ভেরি অ্যাডভান্সড, ভেরি ইন্টেলেকচুয়াল। ওরা পুরো বিশ্বে একটা আপনার যে ইউএন মিশনে প্রত্যেকটা অফিসার 2 থেকে 3 বার চান্স পেয়েছে, মানে এভরিবডি ইজ লটস, দে হ্যাভ মেড লটস অফ মানি। ওদের জওয়ানগুলো ওরা গেছে, তো ওর মধ্যে রেডিক্যালাইজেশন নেই, কিন্তু ওদের মাস বেসও নেই। আর ওই মাস এখানেই এরশাদের একনায়কতন্ত্র যখন চলছে তখন এরশাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক দলগুলোর বিস্তৃত ছত্রছায়া শুরু হলো। অর্থাৎ কেউই তখন আর এরশাদকে নিতে পারছে না। জিয়াউর রহমানের বিধবা স্ত্রী খালেদা জিয়া, শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, এই দুই মহিলার নেতৃত্বে বাংলাদেশের আওয়ামী লীগের সাথে জোট হয় বাংলাদেশ ন্যাশনাল পার্টি কিংবা বিএনপির। জামাত ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য ইসলামী দল তখন আরেকটি বিরোধী জোট করে। শুরু হয় অশান্তি, বিশৃঙ্খলা। 1990 সালের 6 ডিসেম্বর এরশাদ তার পদত্যাগের প্রস্তাব জানান, কারণ এরশাদ বুঝতে পেরেছিলেন আর বেশি দিন চালানো সম্ভব নয়। 7 ফেব্রুয়ারি 1991 সালে টানা 2 মাস ব্যাপক নাগরিক অস্থিরতার পর একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। 1991 থেকে 1996 বাংলাদেশে চলে প্রথম খালেদা জিয়া প্রশাসন, এবং শুরু থেকেই খালেদা জিয়ার বিএনপি বুঝিয়ে দেয় তারা ভারতের থেকে পাকিস্তানকেই বন্ধু হিসেবে চায়। এতদিনে দেশে ফিরেছেন শেখ হাসিনাও, তার নেতৃত্বে তখন আওয়ামী লীগেও মাথা তুলে দাঁড়িয়েছে। তখন এই দুই মহিলারই প্রধান চিন্তার কারণ ছিল সেনার বাড়বাড়ন্ত। শুরু হয় অশান্ত। সরকারের বিরুদ্ধে 1994 সাল থেকে নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠে। 1996 সালের জুন মাসে নতুন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বহুত্বে জয়লাভ করেন। ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সমর্থনে সরকার গঠন করে শেখ হাসিনা। দলের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, এবং এখান থেকেই শুরু শেখ হাসিনার বাংলাদেশ সফর। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। তারপর কি হলো 2000 এবং 2000 থেকে 2024 কিভাবে বাংলাদেশ বদলে গেল? ছোট্ট বিরতি, ফিরে আসছি। 1975 সাল, তখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করে আর্মির কিছু তরুণ অফিসার। পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। 1996 সাল, সেই শেখ হাসিনা প্রথমবার বাংলাদেশের মসনদে বসেন, প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। হুসেন মোহাম্মদ এরশাদ 1997 সালের সেপ্টেম্বরে এই সরকার থেকে, হাসিনার সরকার থেকে তার সমর্থন প্রত্যাহার করে নেন। আবার শুরু হয় অশান্তি। জুন মাস 1999, বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং অন্যান্য বিরোধী দলগুলি আবার সংসদে যোগদান থেকে বিরত থাকতে শুরু করে, কারণ এটা তখন হাতিয়ার, সরকার ফেলার একমাত্র হাতিয়ার সংসদে না যাওয়া, ভোট বয়কট করা। বিরোধী দলগুলি দেশব্যাপী ধর্মঘট শুরু করে। হাসিনা প্রশাসনের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ ওঠে। লাগাতার আন্দোলন ও ধর্মঘটে সরকার পড়ে যাওয়ার সরকার। 1999 থেকে 2001 সাল বিরোধীরা সমস্ত নির্বাচন থেকে সরে আসে, একটাতেও অংশ নেয়নি। 2001 সালে আওয়ামী লীগের সরকার পড়ে যায়। ক্ষমতায় আসে দ্বিতীয় খালেদা জিয়া প্রশাসন। কর্নেল শ্রীবাস্তব, এখানেই আমার প্রশ্ন। আমরা দেখেছি বারবার বাংলাদেশে কোনো রকম অশান্তি হলে তার রাজনৈতিক সলিউশন হচ্ছে ভোটে কোথাও কন্ট্রিবিউট না করা, ভোটে না যাওয়া, নির্বাচনে পার্ট না নেওয়া। এবার খুব দুঃখের সঙ্গে বলছি, এই একই জিনিস আমরা দেখেছিলাম আমাদের পাকিস্তান, তারা চেষ্টা করেছিল কাশ্মীরে করানোর। আপনি নিশ্চয়ই জানেন, পাকিস্তানের মদতে কাশ্মীরে বারবার নির্বাচনের সময় অশান্তি ক্রিয়েট করার চেষ্টা করে। এই যে মডেল, এটা পাক অপারেটেড মডেল। এই পাক অপারেটেড মডেল 71-এর পর 2000 সাল অবধি আমরা দেখছি ওখানে চলছে। 1996, 2000 বাংলাদেশে চলছে। কিভাবে চললো? তাহলে কি এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন গোপনে গোপনে কোথাও পাকিস্তানের সঙ্গে আঁতাত রেখে গেছে?
দেখুন অ্যাকচুয়ালি এটা আমরা বলি পলিটিক্স অফ টু বেগমস 1991-এ পরে স্টার্ট হলো বাংলাদেশ একটা নতুন এরা, দ্যাট ইজ কল্ড পলিটিক্স অফ টু বেগমস। অ্যান্ড এটাই টু বেগমস, ওয়ান অফ দ্য লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজ ইনসিডেন্টলি এন্টায়ার ওয়ার্ল্ড সি হ্যাজ ক্রিয়েটেড হিস্ট্রি। 2024-এ যখন উনি আবার ইলেকশন জিতলেন, উনি হলেন প্রথম একটা লংগেস্ট সার্ভিং। না আপনাকে এটা বলি 1991-এ এই ইরশাদ যে ছিলেন উনি পদত্যাগ করার পর উনি অ্যারেস্ট হলেন অন দ্য কারাপশন চার্জেস, নাম্বার 1। নাম্বার 2, ও সময় ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, তে খালেদা জিয়া আবার একটা অ্যামেন্ডমেন্ট আনলেন, আর ওই প্রেসিডেন্সিয়াল ফর্মটা সরিয়ে আবার একটা আপনার চলে আসলো, এটা কি নাম পার্লামেন্টারি টাইপ হবে, ওয়ে দ্য প্রাইম মিনিস্টার ইজ এভরিথিং, রাইট? নাও হচ্ছেটা কি যে দুজন বেগম অলওয়েজ they are at the loggerheads because of various reason, because এনার বাবার যত মৃত্যু ছিল ওর মধ্যে যেন জিয়াউর রহমানের পুরো মানে indirectly he was responsible this, so how they can reconcile? And BNP has got no ideology. BNP কোনো আইডিওলজি নেই, ওরা কোনোদিন সংঘর্ষে নামেনি, ওর একটা আর্মি অফিসার বানিয়েছিল, আর্মি অফিসারটা লড়েছিলেন, তো ওনার একটা আইডিওলজি ন্যাশনালিজমকে উনি রিভাইভ করেছিলেন। তো বিএনপি যেরকম আওয়ামী লীগ হ্যাজ এ ভেরি লং চেকার্ড হিস্ট্রি, 1947 থেকে আপনার 1952 ভাষা ল্যাঙ্গুয়েজ, 1971 সাফারিং, ওরকম তো বিএনপি নেই। দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স দ্য বিএনপি আর তারপরে আর সাথে জাতীয় পার্টি ওটা আসলো, দে হ্যাভ অলসো বিকাম এ মেজর স্টেক হোল্ডার বাই দ্য ওয়ে in the elections, and till today they are also one of the stakeholder, and directly নিলিবিলি ওরা আপনার আওয়ামী লীগ সঙ্গেই আছে, রাইট? আর আবার যদি এবারে আমরা যদি 2001-এ মানে পোস্ট 2000 Y2K, তখন গোটা বিশ্বে Y2K জ্বর, 2001 সালের 10ই অক্টোবর তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন খালেদা জিয়া। 2001 থেকে 2006 বারবার বিভিন্ন ইস্যুতে সংসদ থেকে বেরিয়ে যায় আওয়ামী লীগ, কারণ তখন এটাই চল, তখন কোনো রকম সমস্যা হলে ফার্স্টেই ওয়াকআউট, সংসদ থেকে বেরিয়ে যাব, সরকার ফেলে দেব, নির্বাচন হতে দেব না, এটাই বাংলাদেশের তখন পন্থা। শুরু হয় অচলাবস্থা। 17ই আগস্ট 2005 বাংলাদেশ জুড়ে একসঙ্গে 63টি জায়গায় ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসের সিঙ্ক্রোনাইজড বিস্ফোরণ হয়, 63 ব্লাস্ট উইথ আইইডিজ ইন আ সিঙ্ক্রোনাইজড ম্যানার। লক্ষ্য ছিল সরকারি ভবনগুলো। বিস্ফোরণে প্রাণ হারায় 2 জন এবং এই হামলার দায় স্বীকার করে জামাত উল মুজাহিদিন বাংলাদেশ নামে একটি ইসলামী সন্ত্রাস সংগঠন। এই প্রথম বাংলাদেশের মাটিতে জামাত উল মুজাহিদিন বাংলাদেশ নামে কোনো ইসলামী সন্ত্রাস সংগঠন মাথা চাড়া দিয়ে উঠল। এরপর থেকেই বাংলাদেশে এক নতুন চ্যাপ্টার শুরু হয়। জামাত ও কখনো বিএনপির মদতে বাংলাদেশের মাটিতে সন্ত্রাসীরা আস্তে আস্তে বাড়তে থাকে। কর্নেল শ্রীবাস্তব, হাটে হাড়ি ভাঙলো প্রথমবার 2001 সালে বাংলাদেশের, গোটা বিশ্ব দেখলো জামাত উল মুজাহিদিন বাংলাদেশ নামক একটি ব্যাপার আছে এবং সেটি একটি টেররিস্ট অর্গানাইজেশন। পাকিস্তানে তো ছিলই, এবার বাংলাদেশেও শুরু। ইয়েস, কেন যে ইনস্টেবিলিটি কেন হলো জানেন? শেখ হাসিনা খালেদা উপরে উনি ব্লেম করলেন কি তুমি যে একটা গভর্নমেন্ট আনছো, কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্ট, ওদের প্রভিশন ছিল, রাইট? প্রভিশন ছিল কি তুমি যে ইন্টারিম গভর্নমেন্টে যদি তুমি যে প্রেসিডেন্ট চিফ জাস্টিস কে তুমি আনছো, এটা হি ইজ বিন অ্যাপয়েন্টেড বাই ইউ খালেদা জিয়া, বিকজ ইউ আর দ্য প্রাইম মিনিস্টার। 2001 to 2006 খালেদা জিয়া ছিলেন। তো শেখ হাসিনা বলেন নো আই উইল নট পার্টিসিপেট, যদি উনি ইন্টারিম গভর্নমেন্টে যদি উনি ইনচার্জ হন। এইটা নিয়ে ঝামেলাটা বাড়লো। কিন্তু এই খালেদা জিয়া এবং জামাত এরাই তো হাত ধরে সন্ত্রাসবাদী অর্গানাইজেশনগুলোকে বাংলাদেশে আনলো। দেখুন জামাত, ইয়েস অফকোর্স আই এম নট ডিনাইং, বিকজ জামাতের কাছে অনেকগুলো জিনিস ছিল লো কভার, রাইট? ওরা জামাতের একটা রোল আছে, আপনি সারপ্রাইজ হবেন সাউথ এশিয়াতে এই 4টে জামাতে আমাদেরই 4টে অর্গানাইজেশন আছে, জামাত ইসলাম বাংলাদেশ, জামাত ইসলাম ইন্ডিয়া, জামাত ইসলাম পাকিস্তান অ্যান্ড জামাত ইসলাম জেএনকে। এর লেটেস্ট ইলেকশনে, লাস্ট ইলেকশনে জামাত ইসলাম জেএনকে ওদের কি নাম ডিপোজিট হয়ে গেল, জামানত জব্দ হয়ে গেল। কিন্তু জামাত ইসলাম যেটা 4 জায়গায় আছে, ওরা কোনোদিন ভারতের বিভাজন চায়নি। ইউ উইল বি সারপ্রাইজ, দে সে উই ওয়ান্ট টু হ্যাভ ইউনাইটেড। ওদের একটা ভিশন আছে, ওরা ভেবেছিল যে ইউনাইটেড, যাতে ইন্ডিয়া যদি ইউনাইটেড থাকে তাহলে ইসলামের প্রচারটা বেশি ভালোভাবে হবে। আর ওদের পলিটিক্যাল অ্যাম্বিশন আছে। আপনি যদি জামাত ইসলাম বাংলাদেশের আপনি যদি ফেসবুক সাইটটা আপনি যদি দেখেন, ফেসবুক বা ওদের যতগুলো সাইট আপনি দেখবেন বাংলা লিপিতে এত সুন্দরভাবে ওরা নিজের ডিমান্ডটা দিয়ে যাচ্ছে, অ্যাজ ইফ দে আর ইন পাওয়ার, রাইট? তো কিন্তু ওরা সন্ত্রাসবাদী জিনিস বলবে না, ওরা রিফর্মের কথা বলছে, ওরা জিনিসের কথা বলছে, বাট দে আর টোটালি अगेंस्ट দ্য উমেন।
You will be কিন্তু হ্যাঁ surprised. কিন্তু এখানে কেন শ্রীবাস্তব 2001 থেকে 2006 অবধি খালেদা জিয়ার থার্ড রিজিম Yes. এবং তার মাঝখানেই জামাতে ইসলাম, মাফ করবেন, হিজবুল মুজাহিদিন, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, জেএমবি, যেটা একটা হিজবুলের আউটফিট, তাদের মাথা চেড়া দিয়ে ওঠা। অ্যান্ড ওয়েপন, আপনি কক্সবাজারে যেটা ওয়েপন, এনার ছেলে আর ওদের হোম মিনিস্টার রেসপন্সিবল ছিলেন, যিনি কক্সবাজার থেকে ইলিগাল ওয়েপন ট্রাক ভরে আসছে, এই তো খালেদা জিয়া, খালেদা জিয়ার পুত্র এবং তিনি সরাসরি জড়িত ছিলেন, রাইট? অর্থাৎ তারিক রহমান এন্ড খালেদা জিয়া, এন্ড ওখানে আলফা যেটা আমাদের আছে, ওদের জেনারেল সেক্রেটারি জেলে ছিলেন, ওনাকে অল ফ্যাসিলিটি দেওয়া হলো, যতগুলো আমাদের সন্ত্রাসবাদী সংগঠন ছিল নর্থ ইস্টে সব খালেদা জিয়ার কাছে ছিল। ওদের প্রাইম মিনিস্টার অফিসে আমাদেরকেও বলা হলো কি স্যার আপনি যাবেন কি, আপনি খালেদা জিয়া সাহেবের ম্যাডামের অফিসে আমরা নিয়ে যাব, আপনাকে এত পয়সা লাগবে। তো দ্যাট ওয়াজ দ্য লেভেল অফ কারাপশন, দ্যাট ওয়াজ দ্য লেভেল অফ অ্যান্টি ইন্ডিয়া। অ্যান্ড এদের মনে ছিল ইলেকশন জেতার জন্য পয়সা দরকার। আর এই ওখানে আমাদের আপনি দেখবেন এই যে ওনার ছেলে যিনি আছেন এখন ইংল্যান্ডে আছেন, তারিক রহমান, উনি এমার্জ হলেন। আর ওনার এবং তারিক রহমান তো এর পরেও এসছে। তারিক রহমান শেখ হাসিনার অভ্যুত্থানের পর, তিনি বেরিয়ে যাওয়ার পর 2024 সালে প্রথম যিনি সামনে এসে বক্তব্য রাখেন তিনি তারিক রহমান, এবং এই তারিক রহমানই হচ্ছে এই সমস্ত চক্রান্তের মাথা, মাস্টার প্লটার, নাম্বার 1 সন্ত্রাসবাদী, কিন্তু এখন টেরারিস্ট নাম্বার 1, নিজেকে বলে রিফর্মার, কিন্তু কোনো রিফর্মই হয়নি। এই কক্সবাজার থেকে ইলিগাল ওয়েপন তুলে দিত জামাতে হিজবুল মুজাহিদিন বাংলাদেশ কিংবা জেএমবি বাংলাদেশের হাতে। এই তারিক রহমান ছিল হচ্ছে পাক্কা সন্ত্রাসবাদী, পাক্কা তালিবানি, এবং এ ছিল এই গোটা নষ্টের গোড়া। 29 ডিসেম্বর 2008, ততদিনে খালেদা জিয়াকে মানুষ টাটা বাই বাই করে দিয়েছে, বলছে না আইকে আর লাগবে না। মাঝখানে একটা কেয়ারটেকার গভর্নমেন্টে ছিল, মাফ করবেন, ভোট হলো 299টি আসনের মধ্যে 262টি আসনে জিতে আবার একবার ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তারপর থেকে 2024 পর্যন্ত বাংলাদেশের বাগডোর সামলেছেন শেখ হাসিনাই। এই সময় মুজিব হত্যাকারীদের ওপর প্রতিশোধ, বাংলাদেশ থেকে জামাত এবং সন্ত্রাসীদের দমিয়ে রাখার কাজ, এই সব কিছু নিয়েই প্রশংসিত হন হাসিনা। ভারতের সঙ্গে আগের বিবাদ ভুলে হাসিনা নিজের বাবার ফুটস্টেপসে চলে প্রশাসন সুসম্পর্ক স্থাপন করতে পেরেছিল, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে সব ঠিকই ছিল। তবে হাসিনা বুঝতে পারেননি তার দেশে বিএনপি, জামাত ও বাইরের কিছু শক্তি, টেকনিক্যালি ডিপ স্টেট কিছু শক্তি তাকে সরানোর ষড়যন্ত্র করছে। ছাত্রদের আড়ালে শুরু হয়েছিল গভীর চক্রান্ত, এবং এই তারেক রহমান তিনি সুদূর বিদেশে বসে বসে এই চক্রান্তে হাওয়া দিচ্ছিলেন। 2024 সালের 5ই অগাস্ট ভারতে তখন 370 ধারার অবসানের বর্ষপূর্তি চলছে। হঠাৎ উত্তাল আমাদের খবরের শিরোনাম। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন, অন্তর্বর্তী সরকার গঠন হওয়া পর্যন্ত বাংলাদেশের ক্ষমতা সেনার হাতে থাকবে। আবার একটা অভ্যুত্থান। এরপর দেশে ফিরলেন মোহাম্মদ ইউনূস, তার হাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার ক্ষমতা এলো। ছাত্রদের আড়ালে জামাত ও আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়িয়ে হাত মেলালো পাকিস্তান আর চীনের সঙ্গে। মুছে ফেলা হলো বঙ্গবন্ধুর সব চিহ্ন ও স্মৃতি। হ্যাঁ ঠিক বলছি, সেই ছবিগুলো থাকলে আমি দেখাতে বলবো। মূর্তি উৎপাটন, মিউরাল ধ্বংস, মিউজিয়াম কিংবা সংগ্রহশালায় আগুন। বাংলাদেশে গত কয়েক মাসে সরকারিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি নির্মূল প্রকল্প চলেছে। তার ও তার পরিবারের অনুষঙ্গ জড়িত কয়েকটি জাতীয় দিবস বাতিল করার ঘোষণা করা হয়েছে সম্প্রতি সেখানকার রাষ্ট্রপতির বাসভবন থেকে। বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দেওয়া হয়েছে। পাঠ্যপুস্তক কিংবা বাংলা বই থেকে বাদ পড়েছে বঙ্গবন্ধুর লেখা, সেই ছবিগুলো দেখছেন আপনারা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অর্থাৎ এই মোহাম্মদ ইউনূস, তার এক ব্যাখ্যা মিলেছে, তিনি এক প্রকার ব্যাখ্যাও দিয়েছেন সমাজ মাধ্যমে। তিনি বঙ্গবন্ধুকে বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুই 1971 সাল পরবর্তী ভারত বান্ধব একজন ফ্যাসিবাদী নেতা। বাবুল, ইউনূস প্রশাসন তাই এখন বদ্ধপরিকর ভারত বান্ধব বাংলাদেশকে পাক চীন বান্ধব তালিবানি দেশ বানিয়ে ছাড়তে। আর এখন তারই ছবি বাংলাদেশের সর্বত্র। কারণ বাস্তব, যখন জাতির জনককে এভাবে অবমাননা করা হয়
তার নাম ও নিশান মিটিয়ে ফেলা হয়। কারেন্সি নোট থেকে, রাজধানীর রাস্তা থেকে মুজিব রহমানকে সরিয়ে ফেলা হচ্ছে। তাহলে তো কোথাও 1971কেই বদলে দিতে চাইছে এই প্রশাসন। অ্যাবসলিউটলি। আপনি কিন্তু একটা বলে দিই, 2006 থেকে 2008-এর মধ্যে মোহাম্মদ ইউনূস কিন্তু পলিটিক্যালি এন্টার করে গেছিলেন। এই যে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, ওর মধ্যে মোহাম্মদ ইউনূস অলরেডি উনি 7 দিনের জন্য একটা পলিটিক্যাল পার্টি দিলেন। ওনাকে চাইছিল লোক কি হি শুড হেড, বিকজ বাই দ্যাট টাইম হি ওয়াজ অলরেডি এ নোবেল লরিয়েট, বাট উনি বললেন না। ওখান থেকে ওনার রিলেশন উইথ দ্য শেখ হাসিনা ওয়াজেদ আলা খারাপ হতে আরম্ভ হলো, বিকজ ও সময় যেটা মিলিটারি গভর্নমেন্ট ছিল 2006 থেকে 2008, 2 বছর চললো ওরা, যেরকম এরা এসছে, সরি ওরা, কিন্তু ওরা বললো কি বাংলাদেশ ডেমোক্রেসি -2 বেগমস, এটা ভেরি ফেমাস, আজকেও ফেমাস আছে এটা, বাংলাদেশ -2 বেগমস, রাইট? ওখানে ওর অ্যাকচুয়ালি হেড দিচ্ছিলেন আপনার মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস 1971 অফিসে ছিলেন না, উনি ছিলেন অন্য জায়গায়, ছিলেন দেশের বাইরে ছিলেন। আর জানেন রবিশঙ্কর, আমাদের পণ্ডিত রবিশঙ্কর নিউ ইয়র্কে জর্জ হ্যারিসন সঙ্গে বাংলাদেশের লোকের জন্য পয়সা ইকট্ঠা করছিলেন কি ওদের বাংলাদেশ 1971, আমাদের এই রিলেশন ছিল, দ্যাট ইজ পয়েন্ট। তারপর আপনি দেখুন কর্নেল শ্রীবাস্তব, প্রেসিডেন্ট বাংলাদেশের মতোই আরো একটি দেশে রাতারাতি ক্ষমতা বদল হয়েছে, সেটা হলো সিরিয়া। বাংলাদেশেও যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান, ঠিক তেমনই এখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। ঘটনার কারণ খুঁজতে গেলে ফিরে যেতে হবে 2011 সালে, কারণ ওই বছর সিরিয়ায় আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য বিদ্রোহীরা সক্রিয় হয়ে ওঠে। কিন্তু কড়া হাতে সেই বিক্ষোভ দমন করেছিলেন শেখ আল আসাদ। সেই সময় থেকে শুরু হয় গৃহযুদ্ধ, মৃত্যু হয়েছে 5 লক্ষেরও বেশি মানুষের। আর 13 বছর পর আসাদ দেশ ছেড়ে পালালেন। সে দেশের ক্ষমতা এখন বিদ্রোহীদের হাতে, বলাও যায় টু সাম এক্সটেন্ট আইসিসের হাতেও। দেখুন, প্রকাশিত খবর অনুযায়ী বাশার আল আসাদের পরিবার আদতে সিরিয়ার সবথেকে ক্ষমতাশালী ও স্বৈরাচারী একটি পরিবার, যারা গত প্রায় অর্ধ শতাব্দী ধরে সিরিয়ার মানুষকে শাসন করে এসেছে। বাশার আল আসাদ হলেন সেই পরিবারের দ্বিতীয় প্রজন্মের সদস্য। তথ্যাভিজ্ঞ মহলের দাবি, তার বাবার মতো বাশার আল আসাদও সিরিয়া জুড়ে এক স্বৈরাচারী শাসন কায়েম করেছিলেন, কিন্তু 2011 সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের কারণে তাকে সমস্যায় পড়তে হয়। একই সঙ্গে দেশবাসীর জীবনও অতিষ্ঠ হয়ে ওঠে। সিরিয়ায় অস্থিরতার জেরে আইএসআইএস এর মতো কট্টরপন্থী ইসলামী সংগঠন ও জঙ্গি সংগঠনগুলি সিরিয়ার মাটিতে জন্ম নিতে ও বেড়ে উঠতে শুরু করে। প্রাণ ভয়ে সিরিয়ার নাগরিকদের একটা বড় অংশ অন্যান্য দেশে পালাতে শুরু করেন। ফলত আন্তর্জাতিকভাবে শরণার্থী সমস্যা বাড়তে থাকে। আরব বসন্তের জেরে সিরিয়ায় গণতন্ত্রকামী আন্দোলন শুরু হলেও আসাদের সরকার তার সামনে মাথা নত করতে অস্বীকার করে। শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়, যার ফলস্বরূপ প্রথম কয়েক মাসের মধ্যেই হাজার হাজার মানুষকে খুন করা হয়, আর না হলে হাজতে ভরা হয়। বাশার আল আসাদ সিরিয়ার ক্ষমতা দখল করেন 2000 সালে। তার বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন বাশার আল আসাদ। হাফিজ নিজে দারিদ্র্যের মধ্য দিয়ে বড় হয়েছিলেন এবং তিনি ছিলেন বাথ পার্টির প্রতিষ্ঠাতা। হাফিজ সিরিয়ার ক্ষমতা দখল করেন 1970 সালে এবং তার পরের বছর তিনি সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। 2000 সালে হাফিজের মৃত্যুর পর নামকে বাস্তে একটি নির্বাচন করানো হলেও সেখানে বাশারের কোনো বিরোধী প্রার্থী ছিলেন না। ফলত তিনি একাই নির্বাচনে লড়েন, একাই জেতেন এবং তারপর প্রেসিডেন্টের কুর্সিতে বসেন। বাশার আল আসাদ বেড়ে উঠেছিলেন তার বাবা হাফিজকে দেখেই। হাফিজ আল আসাদ সোভিয়েত ইউনিয়নের বন্ধু ছিলেন এবং প্রায় 3 দশক ধরে সিরিয়া শাসন করেছিলেন। প্রসঙ্গত, বাশার আল আসাদ ছিলেন তার বাবার মেজ ছেলে, অর্থাৎ সরাসরি তার পক্ষে হাফিজের উত্তরাধিকারী হওয়া সম্ভব ছিল না। তাই তিনি লন্ডনে চক্ষুরোগ বিশেষজ্ঞ হিসাবে পড়াশোনা করতে চলে গিয়েছিলেন। কিন্তু 1994 সালে একটি গাড়ি দুর্ঘটনায় বাশারের দাদা এবং হাফিজের বড় ছেলে বাসেলের মৃত্যু হয়। 2011 সাল থেকে সিরিয়ায় শুরু হয় গৃহযুদ্ধ।
সেই গৃহযুদ্ধ চলাকালীনই 2013 সালে বাশার আল আসাদের সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে রাষ্ট্রসংঘ। কিন্তু এত কিছুর পরও বাশার আল আসাদকে গদিচ্যুত করা যায়নি। গত প্রায় 8 বছর সিরিয়ায় বিদ্রোহীরা মাথাচাড়া দিতে পারেনি। রাশিয়া ও ইরানের সহযোগিতায় আসাদের শাসন চলছিল। যদিও সিরিয়ার উত্তর ও পশ্চিমে বিদ্রোহীরা নিয়ন্ত্রণ কায়েম করে রেখেছিল, কিন্তু গত 27শে নভেম্বর হায়াত তহরির আল শাম নামক ইসলামিক সংগঠনটি সব হিসেব উল্টে দেয়। গত প্রায় 5 বছর ধরে এই সংগঠন সিরিয়ার ইদলিবের প্রান্তে 13টি গ্রাম দখল করে রেখেছিল। গত কয়েকদিনের মধ্যে তারা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়। সবশেষে তারা দেশের রাজধানী দামাস্কাস দখল করে। সিরিয়ার জনগণের জন্য পরবর্তী কি হবে তা একটা জটিল প্রশ্ন। এটা নিশ্চিত যে দামাস্কাসের যে কোনো রাজনৈতিক শাসনে এইচটিএস কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। সিরিয়ান ন্যাশনাল আর্মি এইচটিএস নেতৃত্বাধীন গোষ্ঠীগুলির সঙ্গে সরকার গঠন করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এদের মধ্যে শত্রুতাও রয়েছে। আসাদকে সমর্থন করছিল রাশিয়া এবং ইরান, কিন্তু দেশের উত্তর ও পূর্বের কিছু অঞ্চল কুর্দিদের সশস্ত্র সংগঠনের হাতে, যাদের আমেরিকার সহযোগিতা যোগাচ্ছিল বলে দাবি কূটনীতিকদের। সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চল ছিল ইসলামী সন্ত্রাসবাদী সংস্থা হায়াত তাহরির আল শামের হাতে। সেখানে উপস্থিতি ছিল তুরস্কের মদতপুষ্ট বিদ্রোহী সংগঠন সিরিয়ান ন্যাশনাল আর্মির। তুরস্কের সেনা তাদের সহযোগিতা করে। 2012 সালে আল নুসরা ফ্রন্ট নামে আত্মপ্রকাশ করেছিল হায়াত। সেই সময় আল কায়দার প্রতি আনুগত্য প্রকাশ করে তারা। 2016 সালে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে হায়াত নামে আত্মপ্রকাশ। গত সপ্তাহেই 3 ছেলেকে নিয়ে রাশিয়া পালিয়ে গিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদ। শুক্রবার এমনটাই দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। সিরিয়ার নিরাপত্তা আধিকারিকদের উদ্ধৃত করে দাবি করেছে সেই সংবাদ সংস্থা। যদিও আসাদ বন্ধু রাশিয়ার তরফে এই বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। কোনো কোনো সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, তবে এই বিষয়টি এখনো নিশ্চিত নয়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা। অত্যন্ত বিস্তারিতভাবে আমরা দেখালাম যে আসাদ আল আসাদের অ্যাকচুয়ালি ঠিক কী সমস্যা ছিল, কিভাবে তিনি সেখানে রাষ্ট্রপতি হয়েছিলেন, সেখানে ক্ষমতা দখল করেছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন। তবে সিরিয়ায় যখন বিদ্রোহীদের দখলে, তখন সেই সুযোগ কাজে লাগিয়ে সিরিয়ায় হামলা চালিয়েছে আমেরিকাও। সেখানকার আইসিস ঘাঁটি লক্ষ্য করে রবিবার হামলা চালানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে সিরিয়ায় অবস্থিত অন্তত 75টি আইসিস ঘাঁটিতে গোলাবর্ষণ করেছে তারা। এ নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আইসিস ঘুরে দাঁড়ানোর জন্য সিরিয়ার মসনদে যে কোনো শূন্যতাকে কাজে লাগানোর চেষ্টা করবে। আমেরিকা সে সম্পর্কে অবহিত। আমেরিকা কখনোই তা হতে দেবে না। আমেরিকার সেনাবাহিনী রবিবার তার নির্দেশে সিরিয়ার অভ্যন্তরে আইসিস ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। কর্নেল শ্রীবাস্তব, ইসলামিক কান্ট্রিগুলোতে এই মুহূর্তে, যেটা মিডল ইস্ট হোক কিংবা সেটা বাংলাদেশ হোক, এই অচলাবস্থা কেন? দেখুন, এই সিরিয়ার ব্যাপারটা এটা একটা অ্যালায়েন্স ছিল, অ্যালায়েন্স, রাইট? এই অ্যালায়েন্সের মধ্যে আপনারা তো দেখিয়ে দিয়েছেন কি ওর মধ্যে ইরান ছিল, ওর মধ্যে হিজবুল্লাহ ছিল, ওর মধ্যে রাশিয়া ছিল, রাইট? ওর মধ্যে এরা তো হামাসকে সাপোর্ট করতো। তো যখন রাশিয়া এখন ইনক্যাপেবল, ইরানের মধ্যে এত জবরদস্ত অ্যাটাক হয়েছে, আপনার ইসরায়েল মেরেছে ওদের নিউক্লিয়ার ইনস্টলেশনে বা এতে, তার মানে হলো কি এদের কাছে লোক ছিল না। অ্যান্ড দিস ওয়াজ দ্য ট্রানজিশন পিরিয়ড। আর আমরা এটা আলেপ্পোতে যখন অ্যাটাক হলো, ওর মধ্যে টাইমে আমরা বুঝতে পারলাম হাউ ইট ইজ আচানক এটা কি করে হলো। আর তুর্কি এটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, বিকজ তুর্কি থেকেই এরা এসটিএস এসছে, রাইট? নাম্বার 1। নাম্বার 2, আপনি এর সব থেকে দূরে একটু দেখুন, এটা বাংলাদেশের সঙ্গে আপনি যদি একটা বারাবরি করছেন, তাহলে দেখুন এই মূর্তি ভাঙা জিনিসটা প্রথমে আমরা দেখতে পারলাম ইরাকে, সাদ্দাম হোসেন। সবার আগে দেখলাম আমরা সাদ্দাম হোসেন আফগানিস্তানের আগে সাদ্দাম হোসেন ইজ এ হিরো। সাদ্দাম হোসেন ইজ এ হিরো। উনি দেখলেন, আপনি ওই যে মিলিটারি পাওয়ার, ওনার যে ট্রায়াল হলো, আমেরিকান যে ট্রায়াল করলো, শ্যাম ট্রায়াল, ওকে বলা হলো তোমাকে ফাঁসি দেবো, বলে ইয়েস আই এম রেডি। এক হাতে উনি হোলি বুক ধরলেন, আর ওনাকে যখন কালো মুখোশ দেওয়ার চেষ্টা হলো, উনি বলে হটাও उसको। তো ওরকম লোক, হি ইজ এ হিরো অফ ইরাক, রাইট? উনি সংঘর্ষ দিয়ে এসছেন। আমি যখন ওনার লাইফ হিস্ট্রি পড়ছি, ওনার যে বডিগার্ডগুলো আত্মকথাটা ওনার লিখেছে, ওনার সঙ্গে সাদ্দাম হোসেনের মতন লোক হয় না। তো এটা প্রথমবার আমরা দেখলাম মূর্তি ভাঙার কথাটা।
আর তারপরে আপনার দেখলাম এটা রিপিট হলো আপনার বাংলাদেশে, এখন এটা হচ্ছে আপনার সিরিয়ায়। তো এটা কিন্তু আলাদা আলাদা ব্যাপার। এটা হিরো, বঙ্গবন্ধু হিরো ছিলেন, উনি কোনো সন্ত্রাসবাদী ছিলেন না। হি ইজ স্টিল এ হিরো, আমাদের বুকে থাকবেন উনি, মুজিবুর রহমান। কিন্তু আপনি যে এইচটিএইচ এর কথা বলছিলেন, এই বিদ্রোহী দুই সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহবির আল শাম কিংবা এইচটিএস এবং তাদের সহযোগী জেশ আল ইজহা, এদের যৌথ বাহিনীর আগ্রাসনের মুখে এখন কোণঠাসা হয়ে পড়েছে সিরিয়ার আসাদ সরকার। মিত্র দেশগুলির কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পায়নি বাশার, যে কারণে বিদ্রোহীদের অগ্রাসনের মুখে কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেনি। কার্যত শেষ 12 দিনেই নির্ধারিত আসাদ সরকারের ভবিষ্যৎ। দেখুন, 27 নভেম্বর উত্তর পশ্চিম সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলিতে হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী। তারা দাবি করে উত্তর পশ্চিম আলেপ্পো প্রদেশের 15টিরও বেশি গ্রাম তারা সরকারের দখলমুক্ত করে ফেলেছে। 28 নভেম্বর সরকারের প্রতিরোধে লাভ হয়নি, উত্তর পশ্চিম দিক থেকে আরও এগোতে শুরু করেন বিদ্রোহীরা। সীমান্ত লাগোয়া ইদলিব প্রদেশে তাঁরা ঢুকে পড়েন। বিদ্রোহী বাহিনী দাবি করে সরকারের বাহিনী পিছু হটছে। 29 নভেম্বর সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে ঢুকে পড়ে বিদ্রোহী বাহিনী। রাশিয়া এবং ইরানের সহায়তায় সিরিয়া সরকার 2016 সালে এই শহর থেকে তাদের বিতাড়িত করা হয়েছিল। এবার তেমন কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। 30 নভেম্বর বিদ্রোহীরা ঘোষণা করেন আলেপ্পো তাঁদের দখলে। শহরের আন্তর্জাতিক বিমানবন্দরও তাঁরা দখল করে নেন। শহরের প্রাণকেন্দ্রে পুঁতে দেন নিজেদের পতাকা। 1 ডিসেম্বর পাল্টা আঘাত হানে সিরিয়ার আসাদের বাহিনী। দেশের সেনাবাহিনী ইদলিব এবং আলেপ্পোতে আকাশপথে হামলা চালায়। সড়ক পথেও সিরিয়ার সেনা বিদ্রোহীদের মুখোমুখি হয়। 2 ডিসেম্বর থেকে 4 ডিসেম্বর একদিকে বাধা পেয়ে অন্যদিকে অগ্রসর হয় বিদ্রোহী বাহিনী। দক্ষিণে এগিয়ে হামা শহরের 10 কিলোমিটারের মধ্যে ঢুকে পড়ে তারা। 5 ডিসেম্বর হামা শহরে ঢুকে পড়েন বিদ্রোহীরা। 2011 সালে এই শহর ছিল বিদ্রোহের আঁতুড়ঘর। 2024-এ এসে আবার সেখানে আধিপত্য কায়েম করে বিদ্রোহী বাহিনী। 6 ডিসেম্বর সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসে ঢুকে পড়ে বিদ্রোহীরা। এই শহর রাজধানীর প্রবেশপথ। 7 ডিসেম্বর হোমস থেকে সরকারের সমস্ত বাহিনী সরে যায়। শহরটি পুরোপুরি বিদ্রোহীদের দখলে চলে যায়। 8 ডিসেম্বর সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যমে দাবি করা হয় বাশারের সরকার পড়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আর এভাবেই আসাদ আল আসাদ বাশারের সরকার সেটাও কোথাও ধূলিসাৎ হয়ে গেল। সিরিয়া এই মুহূর্তে কার হাতে যাবে, রেবেলসদের হাতে যাবে নাকি সেখানে আইসিস ক্ষমতা কায়েম করবে আমরা জানি না। বাংলাদেশে আগামী দিন কি হবে আমরা জানি না। কর্নেল শ্রীবাস্তব, লাস্ট কোয়েশ্চেন, গোটা দক্ষিণ এশিয়া যদি আমরা দেখি, সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া যদি আমরা দেখি, ভারতের চারদিকে এই মুহূর্তে অশান্তি রয়েছে। গতকাল আপনিও ছিলেন আমাদের শোতে, ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হঠাৎ করে রেগে গেলেন। কেন মানে এটা সত্যি যে চারদিকে ইললজিক্যাল ছিল, চারদিকে অশান্তি রয়েছে। সেই অশান্তির জায়গা থেকে আগামী দিনে ভারতকে কোন মনোভাব নিয়ে এগোতে হবে? না, প্রথমে আমি বলে দিই আপনাকে, দেখুন, একটা ইসলাম ইজ দ্য বিউটিফুল রিলিজন। পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওরা ইউনাইট করে একজন লোককে, কিন্তু প্রবলেমটা হলো যে পয়সাটা এক জায়গায় আছে আর মানুষগুলো অন্য জায়গায় আছে। তার মানে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, ইন্ডোনেশিয়া, এইসব জায়গা মুসলিম পপুলেশন, ইসলামিক পপুলেশন ইজ ভেরি হাই, বাট দে ডোন্ট হ্যাভ রিসোর্সেস আছে মিডল ইস্টে। এই জানেন সিরিয়াটা কি হয়েছে? সিরিয়াতে হয়েছে কাতার গ্যাস লাইন, পাইপলাইন নিয়ে। এই যে আমাদের কি করা উচিত? আমাদের সবকা সাথ সবকা বিকাশ, সবার সঙ্গে একটা শেয়ার বিজনেস। শ্রীলঙ্কা আমাদেরকে বললো কি আপনি যদি এটা বিভাজন করে দেন, তাহলে ওই তামিল সঙ্গে ওরা বিভাজন করলো কি আমি বৌদ্ধ কান্ট্রি হয়ে যাব। শ্রীলঙ্কা ইজ দ্য বিগেস্ট মডেল ফর আস টু স্টাডি। আমরা যারা স্ট্র্যাটেজিক স্টাডি করি, ওর মধ্যে শ্রীলঙ্কা থেকে অনেক মেসেজ করে এসছে। আমি ডক্টর ইউনুসকে বলবো ওটা স্টাডি করুন, কি ওরা একটা মাইনরিটি তামিলকে ওরা বললো বের করে দেব। আগামী দিনে যদি বাংলাদেশকে শান্ত হতে হয়, তাহলে বাংলাদেশকে প্রথমে মানতে হবে যে ভারতের সঙ্গে একটা বন্ধুত্বপরায়ণ সম্পর্কতেই বাংলাদেশের আখেরে লাভ। এবং ভারতবর্ষ প্রথমে অ্যাটাক কোনোদিন করে না, আমরা যুদ্ধপরায়ণ দেশ নই। তবে বারবার যদি আমাদেরকে আঘাত করা হয়, বারবার যদি আমাদেরকে ব্যতিব্যস্ত করা হয়, বিব্রত করা হয়, টেররিস্ট পাঠিয়ে, স্লিপার সেল পাঠিয়ে, জেএমবি মডিউল পাঠিয়ে যদি এখানে অশান্তি ক্রিয়েট করার
চেষ্টা হয়, তেমন যেমন আজকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, দেশের প্রধানমন্ত্রী বলছেন এবং দেশের প্রতিটা নাগরিক বলছে, তেমনটাই হবে। আমরা কেউ বসে বসে ললিপপ চুষবো না, আমরা কেউ বসে বসে এখানে মজা দেখব না। জয় হিন্দ। ওই ছবিটা আবার মাথায় রাখবেন, জেনারেল AK নিয়াজি পাকিস্তান আর্মির ইস্টার্নের সেনাপ্রধান ছিলেন, তাকে হাঁটু গেড়ে স্যারেন্ডার করতে আমরা বাধ্য করেছিলাম, দরকার পড়লে আবার করব। জয় হিন্দ। জয় হিন্দ।